আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। এই চলো বসো বসো, ভালো শেখাচ্ছি। আচ্ছা শুরু করা যাক। ভূগোল। তো আজকের টপিক হচ্ছে হিমালয় পর্বত অবস্থান। হ্যাঁ, হিমালয় পর্বত নাম তো সবাই শুনেছো। হিমালয় পর্বত, হিমালয় পর্বত, এই যে যেই টপিকটা করাচ্ছি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়। গোটা ভূগোলের ভারতবর্ষের যদি ভারতের ভূপ্রকৃতি পড়া হয় তাহলে এই টপিকটা হচ্ছে সবচেয়ে কঠিন টপিক। বলতে এই কারণে এখান থেকে এমন কোশ্চেন আসে যার 4টে অপশান যা দেয়, অপশানের মধ্যে গুলিয়ে যায় বারবার গুলিয়ে যায়, এমন কোশ্চেন আসে। শিখতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে। আগে এখান থেকে আমরা টপিকটা ভালো করে পড়ে নিই, তারপর এর থেকে যে এমসিকিউগুলো আসে, কী প্রশ্ন আসে, পিপিএসসিআরে কী কোশ্চেন আসে সেগুলো জানার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা দেখো হিমালয় পর্বত। এই যে হিমালয় পর্বত, এই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভারত দেশটা রয়েছে, এখানে পাকিস্তান রয়েছে, এখানে আফগানিস্তান রয়েছে, এখানে তাজিকিস্তান রয়েছে, এখানে চায়না রয়েছে, বাংলাদেশ, মায়ানমার। আমাদের হিমালয় পর্বত কিচ্ছু জানার দরকার নেই, কতটুকু রয়েছে সেটুকু জানলেই যথেষ্ট। ঠিক আছে? এই যে আমাদের আফগানিস্তান থেকে হিমালয়ের যাত্রা শুরু হয়েছে আর শেষ হয়েছে প্রায় মায়ানমারের কাছে গিয়ে। মাঝে নেপাল, এখানে ভুটান, চায়না, এখানে তিব্বত, আকসাই চীন, এই অংশটা রয়েছে। ঠিক আছে? তাহলে আমরা কি জানবো যে এই যে হিমালয় পর্বত, এই যে এত বড় একটা অংশ, এই অংশটাকে আমরা 4টে ভাগে ভাগ করছি। কয়টা ভাগে? 4টে ভাগে। কি? এই দেখো, আমরা একটা জিনিস জানি, ম্যাপ দেখার আগে একটা জিনিস শিখে রাখো তোমরা। এই যে ম্যাপের উত্তর আর দক্ষিণ, পূর্ব পশ্চিম কোথায় সেটা আমাকে আগে জানতে হবে, তাই তো? এই যে ম্যাপের উপরের দিকে সবসময় মাথায় রাখবে, যখন কোনো ম্যাপ আমরা চোখে দেখি তখন উপরের দিকে হবে হচ্ছে কি উত্তর, নিচের দিকে দক্ষিণ, পূর্ব দিকে হচ্ছে ডান দিকে পূর্ব আর বাম দিকে পশ্চিম। তাই যেহেতু আমরা জানি কি ভারতবর্ষের পূর্ব দিকে বাংলাদেশ রয়েছে, এই দেখো। ওকে, আচ্ছা এইবার দেখো হিমালয় পর্বতটা যেটা, সেটাকে আমরা উত্তর থেকে দক্ষিণ, যেহেতু এখান থেকে এই অবধি উত্তর, এই এতটা উত্তর আর সবচেয়ে লোয়েস্ট দক্ষিণ আছে। 4টে ভাগই আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আছে। কিন্তু আমাদের পড়ানোর সুবিধার্থে, আমাদের ভূগোলবিদরা আলোচনার সুবিধার্থে এটাকে উত্তর থেকে দক্ষিণে 4টি ভাগে ভাগ করেছে, 4টি ক্যাটাগরিতে ভাগ করেছে। সেই 4টে ক্যাটাগরি কী? এক হচ্ছে টেসিস সাগর বা তিব্বত হিমালয়। ঠিক আছে? মানে হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। মানে আমাদের এই যে 4টে লেয়ার, 1, 2, 3, 4 এইভাবে ভাগ করেছে। এইভাবে না, ঠিক আছে? এইভাবে না, এই যে দেখতে পাচ্ছ তো, 1, 2, 3, 4 উপর থেকে নিচে। ঠিক আছে? তাই জন্য কী করেছে, প্রথমটা হচ্ছে টেসিস সাগর, তারপরে হিমাদ্রি হিমালয়, তারপর হচ্ছে হিমাচল হিমালয়, তারপর হচ্ছে শিবালিক হিমালয়। ঠিক আছে? এখানে আবার কেউ তোমার যদি বুঝতে না পারো, এখানে উচ্চ হিমালয় আছে, মধ্য হিমালয় আছে, আবার নিম্ন হিমালয় আছে। অপহিমালয় কথাটার মানে হচ্ছে নিম্ন হিমালয়। হ্যাঁ বলো। না, ওইভাবে হয়নি, কারণ এটা কী বলতো, পাত হয়েছে কিন্তু একটা অংশ হয়েছে, ওইভাবে আজ পর্যন্ত প্রমাণ পায় না, তুমি যেভাবে বলতে চাচ্ছ। হ্যাঁ, উপরে আসে। এবার সেটার এখন না প্রমাণ পাওয়া যায় না, সেটা আলোচনা সাপেক্ষ, কারণ এটা তো ভঙ্গিল পর্বতের রূপটাই ওরকমভাবে হয়। ভঙ্গিল পর্বত এখনও অবধি বাড়ছে, ভঙ্গিল পর্বত বেড়েই যাচ্ছে। ভঙ্গিল পর্বত হয় না, ক্ষয়জাত সঞ্চয়জাত পর্বত ভাঙতে থাকে, গড়তে থাকে, কিন্তু ভঙ্গিল পর্বত এক নিমেষে তৈরি হয়ে যায়। তাই এটা বলা মুশকিল যে কোনটা আগে হচ্ছে, কোনটা পরে হচ্ছে, কোন পাত্র আগে হচ্ছে। একটা জিনিস মনে রাখবে, হিমালয় পর্বত যখন তৈরি হয়েছে তার আগে এখানে সমুদ্র ছিল, সেটা আজকে টেসিস সাগর। এই জল পড়ছে মোটরের। আচ্ছা দেখো, ছবিটা দেখো, পরে লিখো, আমি গ্রুপে দিয়ে দেবো, পিডিএফ পেয়ে যাবে, সব পাবে, আজকে বুঝে নাও, সব পেয়ে যাবে, পিডিএফ সব পেয়ে যাবে, সব লেখার সুযোগ পাবে। এই দেখে নাও ছবিটা, দেখো টেসিস সাগর,
হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, আর হচ্ছে শিমালিক হিমালয়। ঠিক আছে, এই সবার উপরে হচ্ছে টেথিস সাগর, সবার মাথার উপর টেথিস সাগর, তারপরে মাঝখানে এইভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে, যে কোনো নোটস পড়ার আগে, ভূগোল বিশেষ করে ভূগোলে যে কোনো নোটস মুখস্থ করার আগে আগে ম্যাপটা দেখবে। ম্যাপ যদি তোমার মাথায় না ঢোকে খুব চাপ হয়ে যায় এটা মুখস্থ করা। ম্যাপটাকে আগে বুঝে নেবে, তোমরা এইটাকে আগে বুঝে নেবে। ঠিক আছে, এই যে ছবিগুলো আছে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে টেথিস সাগর। টেথিস সাগরে কি আছে? টেথিস সাগর না, সরি, টেথিস হিমালয়। টেথিস হিমালয় বা তিব্বত হিমালয় হলো একটা হিমালয়ের সর্বোচ্চ উত্তরতম অংশ। আচ্ছা, তার আগে একটা তোমায় কোশ্চেন করি, হিমালয়ের সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম কি? হিমালয়ের সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম কি? হ্যাঁ, মাউন্ট এভারেস্ট। আর দ্বিতীয়তম গডওয়ার্ড অ্যাস্টিন। আর যদি প্রশ্ন করি ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম কি? ভারতবর্ষে K2 হয়নি, কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, গডওয়ার্ড অ্যাস্টিন, হ্যাঁ গডওয়ার্ড অ্যাস্টিন ছিল, কিন্তু ওটা হচ্ছে আকসাই চীনে হয়ে যাচ্ছে, ভারত অধিকৃত পাক অধিকৃত কাশ্মীরে চলে যাচ্ছে, তাই জন্য K2কে বলা যায় না। ঠিক আছে, K2কে বলা যায় না। এবং একটা জিনিস মাথায় রাখবে, এই যে গডওয়ার্ড অ্যাস্টিন বলো, K2 বলো, বা আমাদের মাউন্ট এভারেস্ট বলো, আমাদের কাঞ্চনজঙ্ঘা বলো, এগুলো শুধুমাত্র ভারত বা ভারতের বিখ্যাত না, এরা পৃথিবী বিখ্যাত। পৃথিবীতে অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে। ঠিক আছে, তারা যতটা না, তাদের সেই দেশগুলোতে যতটা না পর্বত বা পাহাড় উচ্চতা, কিন্তু আমাদের এশিয়া মহাদেশের এই হিমালয়ের ততটাই উচ্চতা, তার থেকে বেশি উচ্চতা। ঠিক আছে, আর তার জন্যই আজকে ভারতের এই হিমালয়ের বরফ গলা জল আজকে আমাদের ভারতকে সুজলা সুফলা করে তুলেছে। গঙ্গা, যমুনা নদীগুলো, বিখ্যাত নদী, ঘরগড়া, ব্রহ্মপুত্র, এইসব নদী এই হিমালয়ের জন্যই আমরা বেঁচে রয়েছি, এতটা উঁচু আর এতটা জল সমৃদ্ধ করছে। ঠিক আছে, এই যে হিমালয়ের কারণে একটা জিনিস মাথায় রাখবা, আমাদের যে রাশিয়া যে সাইবেরিয়ান যে ঠান্ডাটা, যে শীতটা, সেটা এই হিমালয় পর্বতে বাধা পাচ্ছে বলে আজকে সেই ঠান্ডাটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে না। যদি আজকে রাশিয়ান ঠান্ডা শীত যদি আমাদের ভারতবর্ষে প্রবেশ করতো, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসটা আমাদের এইসব এলাকায় বরফের তলা থাকতো। হ্যাঁ, কারণ ওই সাইবেরিয়ার ঠান্ডা হাওয়াটা আমাদের আটকে দিচ্ছে আমাদের হিমালয় পর্বত। এই যে তোমরা কদিন আগে পড়েছিলে না, কদিন আগে একটা শুনছিলে না, একটা বিশাল আন্দোলন হচ্ছিল রাজস্থানে, আরাবল্লী আন্দোলন, আরাবল্লী পর্বত ভেঙে ফেলা হচ্ছে, শুনছিলে না? টিভি দেখছি না খবরে, আরাবল্লী পর্বতটাকে কেটে ফেলা হবে, সেখানে মাইনিং হবে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল, সবাই আন্দোলন করলো, তারপর সরকার বাধ্য হলো বন্ধ করতে। যদি আরাবল্লী পর্বত আজকে যদি না থাকতো, যদি আরাবল্লী পর্বতটা কেটে ফেলা হয়, হ্যাঁ, রাজস্থানের যে থর্মোনমি, সেই বাতাসটা আমাদের পশ্চিমবঙ্গে, বিহার, উড়িষ্যাতে চলে আসবে, আরও এলাকা গরম হয়ে যাবে, চাষবাসের ক্ষতি হবে। তাই পর্বত বা পর্বতমালা আমাদের অনেক উপকার করে। ঠিক আছে, আচ্ছা, আজকে তোমাদের এই ছোটো টপিক, এই টেথিস সাগরটা পড়াবো, এইটুকু আগে মুখস্থ করো। হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে কী করবো তো, দফায় মুখস্থ করাবো। প্রথমে হচ্ছে টেথিস সাগরটা পড়াবো, পরের দিন হিমাদ্রি পড়াবো, হিমাচল পড়াবো, শিবালিক পড়াবো। কারণ কি, প্রত্যেকটা থেকে আলাদা প্রায় একটা টপিক থেকে অন্তত 15 থেকে 20খানা MCQ কোশ্চেন আছে। ঠিক আছে, আগে ডিসক্রিপটিভ না জানলে, বড় প্রশ্ন না জানলে শর্ট প্রশ্ন পারবে না। ঠিক আছে, তাই এটাকে জেনে নিই। তোমাদের কাজ কি, তোমরা এইটা মুখস্থ করবে, এই 4টে পয়েন্ট মুখস্থ করবে। হ্যাঁ, আর এইটা মুখস্থ করবে, এই অংশটা শুধু মুখস্থ করবে, খাতায় নোট করবে, অবশ্যই খাতায় নোট করবে। PDF দেখে পড়লে হবে না, খাতায় লেখা প্র্যাকটিস করতে হয় ভাইরা। আচ্ছা, টেথিস সাগরটা কি? এই যে টেথিস হিমালয়টা কি? এই যে তিব্বত, দেখো তিব্বত এরিয়া, মানে খানিকটা চায়নার দিকে চলে যাচ্ছে, নেপাল ও চায়না ঘেঁষা হয়ে যাচ্ছে খানিকটা, বুঝতে পারছো? এটা হচ্ছে হিমালয় পর্বতমালার উত্তরতম অংশ, মানে এই যে উত্তরতম অংশ। আমি বললাম কি, ম্যাপের উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, এদিকে পশ্চিম, এদিকে পূর্ব। তাই হচ্ছে হিমালয় পর্বতমালার উত্তরতম অংশ এই পার্টটা। এই পার্টটা, হ্যাঁ, টেথিস হিমালয় বা তিব্বত হিমালয়। এই জায়গাটা অ্যাকচুয়ালি তিব্বত এলাকা, এই জায়গাটাকে তিব্বত বলা হয়। আজকে চীন অ্যাকোয়ার করে নিয়েছে, চীন এই জায়গাটাকে দখল করে নিয়েছে। এখানে কি বলছে, প্রাচীন টেথিস সাগরের তলদেশে, এই তোমার কথাটাই আসছি,
টেসিস সাগরের তলদেশে পাললিক শিলা ভাস খেয়ে এই পর্বতমালা গঠিত হয়েছে। পাললিক শিলা দিয়ে তৈরি হয়েছে, পাললিক শিলা। হ্যাঁ, এই যে একটা কথা জানো, মানে শিলা শিলা জীবাশ্ম কথা জানো? জীবাশ্ম কী জিনিস? পচে পচে তৈরি হয়, ফসিলস, একদম ফসিলস।